দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত 16 মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, তা হলো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি কথায় জটিল বাস্তবতা ঢাকার চেষ্টা। এবারের মহান বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অধ্যাপক ইউনূসের ভাষণটি অত্যন্ত আবেগপ্রবণ, উচ্চাকাঙ্ক্ষী এবং আদর্শিক। কিন্তু আমাদের বিশ্লেষণ হলো, ভাষণটি গত 16 মাসের ইউনূস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের উপর বিছানো একটি সূক্ষ্ম চাদর মাত্র। যখন তার কথার প্রতিটি শব্দকে তার সরকারে নেওয়া পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দেখি, তখন স্ববিরোধিতার একটি বিশাল দেয়াল সামনে এসে দাঁড়ায়। মনে হচ্ছে এক হাতে তিনি গণতন্ত্রের ফুল তুলে দিচ্ছেন, আর অন্য হাতে নিজেই সেই ফুলের বাগান নষ্ট করছেন। 2 বছর ধরে বিজয় দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান জাতীয় প্যারেড বন্ধ করে রেখে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোকে অনাদরে অবহেলায় ফেলে রেখে অন্তর্বর্তী সরকার আয়োজনে গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে। অধ্যাপক ইউনূস যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, দেশের নিরাপত্তার কথা বলে গলা ফাটাচ্ছিলেন, তখন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার খবর গণমাধ্যমের হেডলাইনে শোভা পাচ্ছে। একদিন আগে সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনে আরো একজন সাংবাদিককে জেলে ঢোকানোর পর অধ্যাপক ইউনূস মানবাধিকারের জয়গান গাইতে হাজির হয়েছিলেন টিভির সামনে। অধ্যাপক ইউনূস যখন আবারও ঐতিহাসিক নির্বাচনের স্বপ্নে বিভোর, তখন নারায়ণগঞ্জের একটি আসনে বিএনপির একজন প্রার্থী নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। একাধিক সূত্রের খবর হলো, 3টি রাজনৈতিক দলের কাছে তাদের কমপক্ষে 40 জন নেতা নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন। কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার ঠিক কি করছে? যেমন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, জেল পলাতক জঙ্গিদের ধরবে কি না তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। ফলে ডক্টর ইউনূসের ধান বানতে শিবের গীত শুনে ভোটের আগে বাড়তে থাকা মানুষের সংখ্যা কাটছে না সহসাই। সে কারণে কি সরকার কিংস পার্টির নেতা নিরাপত্তার জন্য আর সরকারের উপর ভরসা করছেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূস 16 ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন। খুবই ভালো কথা। মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল, এটা বাঙালির জাতীয় অহংকার। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের গত 16 মাসের রেকর্ড কি প্রমাণ করে? তারা সেই চেতনার ধারক ও বাহক হিসেবে কাজ করছে, নাকি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য সহায়তা করছে? এই প্রশ্ন কেন উঠছে, তার জন্য 2টি গণমাধ্যমের 2টি খবরের শিরোনাম তুলে ধরা যাক। 15 ডিসেম্বর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, পরপর 2 বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার। 16 ডিসেম্বর দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম হলো, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুরের চিহ্ন, সংস্কারের উদ্যোগ নেই। রিপোর্টটিতে বলা হয়েছে, সারা দেশে ভাঙচুর হওয়া মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনায় 1 বছরও সংস্কার হয়নি, নেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবও। তার চেয়ে লেটেস্ট একটি খবরের শিরোনাম হলো, বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন, বিজয়ের দিনে কাঁদলো পরিবার। দর্শক, অধ্যাপক ইউনূস যখন আশিক চৌধুরীর বন্দনায় প্যারাট্রুপ দিয়ে বিশ্ব রেকর্ড করার মত্ত, তার আগে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দর্শক, বিগত বছরগুলোতে ডিসেম্বর মাস এলেই রাজধানী সহ পাড়া মহল্লায় একটা উৎসবের আমেজ দেখা যেত। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরো ঢাকা উৎসব মুখর থাকতো। কিন্তু অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পরই পরিস্থিতি রাতারাতি পাল্টে যায়। গত 2 বছর ধরে বিজয় দিবসে সেই দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না। জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজের মতো বড় কর্মসূচিগুলো স্থগিত রাখা হয়েছে। প্রথম বছরে বলা হলো নিরাপত্তার কারণে কুচকাওয়াজ স্থগিত। এ বছরও সেই একই অজুহাত। 16 ডিসেম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় কুচকাওয়াজ হচ্ছে না, কেবল রাজধানীতে নয়, জেলা উপজেলা পর্যায়ে নাকি কুচকাওয়াজ বন্ধ। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, বড় কেন্দ্রীয় সমাবেশের পরিবর্তে বিজয় দিবসের মূল মন্ত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তারা নাকি চাইছে বিজয় দিবস যেন ঢাকা কেন্দ্রিক উৎসব না থেকে দেশব্যাপী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে।
এটাকে কি বলা যায়? খুব চমৎকার যুক্তি। ঢাকাকে নিরাপদ করতে পারছেন না, তাই অনুষ্ঠান বন্ধ করে দিলেন। এটা যেন এমন আপনার দাঁত ব্যথা আর আপনি ব্যথা দূর করার জন্য মাথাটাই কেটে ফেললেন। একদিকে বলা হচ্ছে নিরাপত্তা নেই তাই জাতীয় প্যারেড বন্ধ, আর অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে। জাতীয় প্যারেড বন্ধ, কিন্তু গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বিশ্ব রেকর্ড করা কি এখন বেশি জরুরি হয়ে গেল? এই প্যারাট্রুপার শোর জন্য প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে। এতে কি প্রশাসনিক ব্যয় কমছে? এটা কি সেই নিরাপত্তার অজুহাতকে হাস্যকর করে তুলছে না? অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধের কথা বলছেন, অথচ তার 16 মাসের শাসনামলে বিজয় দিবসের জৌলস কমে যাওয়ায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন শিল্পকলা একাডেমিতে 2019 থেকে 2023 সাল পর্যন্ত যেখানে 6 থেকে 7টি অনুষ্ঠান হতো, সেখানে 2025 সালে তা কমে 3টিতে নেমে এসেছে। গত 16 মাসে বহু মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা হলেও তার একটিরও কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন তিনি দেশে উৎসবমুখর নির্বাচন চান এবং মানুষজনের সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে সেটা তিনি চান। কিন্তু তফসিল ঘোষণার পর থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অধ্যাপক ইউনূসের এই কথাগুলোকে রূপকথার গল্প বলা হলে কি সেটি বাড়িয়ে বলা হবে? কারণ বাস্তবতার ময়দানে কি ঘটছে চলুন একটু দেখে আসি। আমরা নারায়ণগঞ্জ 5 আসনের দিকে তাকাই। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ মাসুদুজ্জামান। তিনি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। মাসুদুজ্জামান সাহেব ব্যাপক গণসংযোগ শুরু করেছিলেন এবং মানুষের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছিলেন। তিনি বলেছিলেন তার মনে হয়েছিল ভোটারদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হঠাৎ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নিরাপত্তার ইস্যুর কারণে। তিনি নিজে বলছেন সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। তিনি আরো বলেছেন এর বাইরেও আরো কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা তিনি বিশদভাবে বলতে চান না। দর্শক, সরকার যখন উৎসবমুখর নির্বাচনের কথা বলছে, তখন একজন জনপ্রিয় প্রার্থী স্রেফ নিজের ও পরিবারের নিরাপত্তার ভয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন। তিনি সাহস করে বলতেও পারলেন না ঠিক কি কারণে ভয় পাচ্ছেন, শুধু বলেন পরিবেশটাই নেগেটিভ। সবার আগে পরিবার এবং নিরাপত্তা, তার এই কথাটি অধ্যাপক ইউনূসের পুরো বক্তব্যের মুখে সপাটে চপেটাঘাত। যদি পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একজন প্রার্থীকে গণমানুষের প্রত্যাশা মাটি করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়, তাহলে কিভাবে অধ্যাপক ইউনূসের আমলে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হলো? যদি নির্বাচনে দাঁড়ানোর আগে নিরাপত্তার অভাব বোধ হয়, তাহলে নির্বাচনের দিন সাধারণ ভোটাররা কি অনুভব করবে সে প্রশ্ন থেকেই গেল। দর্শক, নির্বাচনে অংশ নিচ্ছে এমন 3টি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে জানা গেছে দল 3টির কমপক্ষে 40 জন নেতা তাদের হাই কমান্ডের কাছে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছে। নিরাপত্তার শঙ্কার ব্যাপকতার কথা দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে সরকারকেও জানানো হয়েছে। সরকার নির্বাচনের সময় অস্ত্র ও দেহরক্ষী রাখার লাইসেন্স দেওয়ার জন্য নীতিমালা জারি করেছে, কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী মনে করেন সামাজিক নিরাপত্তার পরিবেশ নষ্ট করার পেছনে বর্তমান সরকারের নির্লিপ্ততা ও তাদের অনুগত মব বাহিনীর সন্ত্রাস বড় দায়ী। সামাজিক নিরাপত্তা না থাকলে আগ্নেয়াস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। দর্শক, নিরাপত্তার এই ভঙ্গুর দশা শুধু মাসুদুজ্জামানের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। মানবাধিকার সংগঠন HRSS এর তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরে অন্তত 96টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 12 জন নিহত ও 874 জন আহত হয়েছেন। একই মাসে 20টি গণপিটুনি ও মব সহিংসতায় 16 জনকে হত্যা করা হয়েছে। দর্শক, নিরাপত্তার এই অবস্থা এতই ভালো যে সরকারের মিত্ররা এখন আর সরকারের উপর ভরসা করতে পারছেন না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সরকার ও পুলিশের উপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন 5ই আগস্টের পরবর্তী সময় নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলেন যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন সরকারের কিংস পার্টির এই নেতা।
তিনি ইঙ্গিতটা দেওয়ার কিছুক্ষণ পরে অধ্যাপক ইউনূস শোনালেন বাংলাদেশে বসে গণতন্ত্রের রূপ কথার গল্প। অধ্যাপক ইউনূস বলছেন জনগণ যেন সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে, কিন্তু একদিন আগেই সরকারের সমালোচনা করার অপরাধে জেলে ঢুকানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্ন মতের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী অধ্যাপক ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিকদের উপর কমপক্ষে 294টি আক্রমণ ও হয়রানির ঘটনা ঘটেছে। এর মধ্যে 2025 সালে 62টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পেশাদার সাংবাদিকদের এমনভাবে কোণঠাসা করার পর সরকার কিভাবে বাক স্বাধীনতার কথা বলতে পারে? সমালোচনাকারীদের জেলে ভরার যে অভিযোগ তার সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে প্রমাণিত। সরকার একদিকে মানবাধিকারের সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে সমালোচনা করার অপরাধে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অধ্যাপক ইউনূস তার ভাষণে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের কথা বলছেন, কিন্তু তার সরকারি মত প্রকাশের স্বাধীনতা হরণ করে স্বৈরাচারী শাসনের স্মৃতি উস্কে দিচ্ছে। এটা কি বাগাড়ম্বর নাকি সুস্পষ্ট ভণ্ডামি? দর্শক, গত 16 মাসে যতবারই দেশে ভয়াবহ সন্ত্রাসী কিংবা মবের ঘটনা ঘটেছে, ততবারই অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সরকার কাউকে ছাড় দিবে না। ওসমান হাদির উপর ভয়াবহ আক্রমণের পরও অধ্যাপক ইউনূস একই বুলি আওড়ালেন, যেখানে তার পুলিশ বাহিনীর কাছে সন্দেহভাজন আসামিদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই। তবে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কিংবা প্রধান সন্দেহভাজন ধরা না পড়লেও অধ্যাপক ইউনূস আওয়ামী লীগ ও তার বিদেশি মিত্রদের দিকে ইঙ্গিত করেছেন। সরকারের সর্বোচ্চ মহল থেকে এমন স্পষ্ট ইঙ্গিত আসার পর আসল অপরাধী আদৌ ধরা পড়বে কিনা বা সরকারের আদৌ তাদের ধরার জন্য কোনো আগ্রহ আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। আবার নির্বাচন অনুষ্ঠান করা যাদের আসল দায়িত্ব, সেই ইসি বলছে এমন আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। যদিও নারায়ণগঞ্জের প্রার্থী সরে যাওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে শরণার্থীকালের ভয়াবহ নিরাপত্তা সংকটের আশঙ্কা দেখা দিতে পারে নির্বাচনের আগে। অধ্যাপক ইউনূস তার ভাষণে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান। কিন্তু প্রশ্ন হলো, যখন একজন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তা ভীতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তখন 12 জন রাজনৈতিক কর্মী নভেম্বরে নিহত হন, এবং যখন দেশের 60% বেশি মানুষ আইন শৃঙ্খলায় অসন্তুষ্ট থাকে, তখন মানুষ কিভাবে নির্ভয়ে ভোট দিবে? এই ভাষণ আসলে একটি কন্ট্রোলড ন্যারেটিভ, যেখানে বাস্তবতার চেয়ে আশ্বাসের ওজন অনেক বেশি। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।